নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। উদ্বোধনের আগেই ভেঙে পড়ল কালিম্পং এবং সিকিম সীমান্তের নির্মীয়মান বেইলি ব্রিজ। উত্তরবঙ্গ সফরে পশ্চিমবঙ্গের অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। কোচবিহার জেলার সিতাই থেকে অধিকার যাত্রা শুরু করলো বামপন্থী সরকারি কর্মচারীরা। সোমবার রাতে এই অধিকার যাত্রা মালবাজার শহরে এসে পৌঁছায়। এই অধিকার যাত্রা আগামী 10ই মার্চ শেষ হবে দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুরে। এদিন মালবাজার থেকে এই যাত্রা গরুবাথান পৌঁছায়, এরপর শাইলি, রানীচিরা, ডামডিম হয়ে ওদলাবাড়ি পৌঁছায়। এই যাত্রার মূল উদ্দেশ্য রাজ্যের অপরিসীম দুর্নীতি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সহ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ইত্যাদি দাবিকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার ও সাধারণ মানুষের অধিকারকে সচেতন করার বার্তা পৌঁছে দেওয়া। এই অধিকার যাত্রা ওদলাবাড়ির পর ক্রান্তি, লাটাগুড়ি ও জলপাইগুড়ির দিকে রওনা দেয়। কোচবিহার, আলিপুরদুয়ার জেলার পর মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহরে এসে পৌঁছায় অধিকার যাত্রা। বাম যুবদের ইনসাফ যাত্রার পর এবার কোচবিহার থেকে যাদবপুর বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। এই যাত্রা কোচবিহার, আলিপুরদুয়ার জেলার পর মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহরে এসে পৌঁছায়। এদিন অধিকার যাত্রা সারা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। জানা গেছে, সাধারণ মানুষের অধিকার, 100 দিনের কাজের টাকা, বকেয়া ডিএ, শূন্য পদে স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহারের সিতাই থেকে শুরু হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। যাদবপুর গিয়ে সমাপ্ত হবে এই যাত্রা। বিভিন্ন দাবি আদায় স্লোগান তুলে অধিকার যাত্রায় পায়ে পা মেলান সরকারি কর্মচারীরা। দেখুন, মানুষের অধিকার আক্রান্ত, অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সারা রাজ্যব্যাপী অধিকার যাত্রা করতে হচ্ছে। 17ই ফেব্রুয়ারি কুচবিহারের সিতাই থেকে আমরা অধিকার যাত্রা শুরু করেছি। রাজ্যের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা মহকুমা কভার করে আগামী 10ই মার্চ যাদবপুর এইটিভিতে গিয়ে আমাদের অধিকার যাত্রা সমাপ্ত হবে এবং 14ই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি সংগঠিত করব। মানুষের দাবিকে যুক্ত করে নিয়ে সেই নবান্ন অভিযান সমাপ্ত হবে। আজকে কোথায় কোথায় যাচ্ছেন? আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জলপাইগুড়ি সদরে আমরা মিছিল পরিক্রমা করছি। এর আগে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা সমস্ত জায়গা, গরুবাথান সমস্ত জায়গা, ওই তো কালিম্পংয়ের গরুবাথান সহ সমস্ত জায়গা আমরা কভার করে এসেছি। সারা রাস্তায় মানুষের সক্রিয় সমর্থন, মানুষের ঢল নেমেছে, স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি অধিকার যাত্রায়। আপনার নাম একটু পরিচয়? বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। জলপাইগুড়ি সংশোধনাগার থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2 জন পরীক্ষার্থী। মঙ্গলবার 2 জনের মধ্যে একজনের ইকোনমিক্স পরীক্ষা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2024 সালের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা সংশোধনাগারে যান। সংশোধনাগার থেকে বেরিয়ে তারা জানান 2 জন ছাত্রই ভালো রয়েছে, তারা পরীক্ষাও মোটামুটি ভালোই দিচ্ছে। উল্লেখ্য, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর 18,500 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে ছাত্রীর সংখ্যা 11,000 আর ছাত্র সংখ্যা 7,500। 75টি ভেন্যু থাকছে, মেইন ভেন্যু 17টি, 11টি স্পর্শকাতর ভেন্যু থাকছে। পরীক্ষা শুরু হয় 9:45 এবং শেষ হয় বেলা 1টায়। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়াও শোনা গেল, যদিও সেই 2 জন ছাত্র কি দোষে সংশোধনাগারে রয়েছে তা জানা যায়নি। আমাদের এখানে 2 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে সংশোধনাগারে। 2 জনের মধ্যে একজনের আজকে পরীক্ষা ছিল ইকোনমিক্স। তা সে কেমন পরীক্ষা দিচ্ছিল সেটা দেখার জন্যই আসা। তার কোনো সমস্যা হচ্ছে কিনা, শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, বা পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে কিনা ইত্যাদি খবর নেওয়ার জন্যই আমরা এসেছি। মূলত কী কারণে সাজা? না, এটা আমরা বলতে পারছি না। এটা একটা কোর্টের ব্যাপার, জেলের ব্যাপার। আমাদের কাছে অর্ডার রয়েছে ওদের পরীক্ষার ব্যবস্থা করার জন্য, আমরা পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করেছি, এটাই আপনাদের। আচ্ছা, মোটামুটি কেমন হয় এখন? ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে এবং পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে একটি পরীক্ষা ছিল, আজকে 2 জনের মধ্যে একজনের পরীক্ষা ছিল। আগামীকাল বা অন্যদিন নেক্সট আরও পরীক্ষা আছে।
অশান্তি এড়াতে এবারে 5 দিন ধরে বিতরণ হবে হিমঘরে আলু রাখার বন্ড। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের সঙ্গে এই বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় হিমঘর মালিক সংগঠনের। আলোচনা প্রসঙ্গে জানা গিয়েছে 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি মোট 7টি হিমঘরের মধ্যে 5টিতে আলু রাখার বন্ড দেওয়া হবে আলু চাষিদের, বাকি 2টি রিজার্ভে রাখা হবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য। এই প্রসঙ্গে হিমঘর মালিক সমিতির পক্ষে কিশোর মারদিয়া জানান, প্রশাসনের সঙ্গে আজ বৈঠক অনুষ্ঠিত হলো যাতে গত বছরের মতো আলু রাখাকে কেন্দ্র করে কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়। আশা করা হচ্ছে এবারে শান্তিপূর্ণভাবে হিমঘরে আলু রাখার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ কৃষকেরা। হিমঘর মালিকরা আসছিলাম আজকে প্রশাসনের তরফ থেকে। প্রশাসন আমাদের হ্যাঁ, তারপরে কি হলো, কি কথা হলো, কিভাবে কি হবে, আমাদের কীভাবে কী সিস্টেমে দেওয়া হবে সেইভাবে প্রাথমিক আলোচনা হয়েছে। আজকে কবে থেকে শুরু হবে আলুর বন্ধ সেটা এখন কালকে ডিপেন্ড করবে। আশা করা যায় কালকে থেকে কিছু স্টোর কালকে পরে দিবে, এরকম এখনও সবার এক না আর কি। কালকে থেকে শুরু হবে মূলত আলুর বন্ধ। জলপাইগুড়িতে কতগুলো স্টোর রয়েছে? জলপাইগুড়িতে তো বেরুবাড়ি নিয়ে 7টা, মানে আগে না, এবার সেরকম হবে না। এবার যেরকম আলুর ডিমান্ড কম আছে, প্রোডাকশন কম আছে, আশা করি এবার গতবারের মতো ঝামেলা হবে। আপনার নাম আর পরিচয়টা? আমার কিশোর মারদিয়া, গঙ্গা হিমঘর। সোমবার রাতে জলপাইগুড়ি কদমতলা মোড়ের একটি কেকের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। অনুমান ইনভার্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন দেখে আশেপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা দোকান মালিক বলতে নারাজ। ঘটনায় এদিন রাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আমরা দেখলাম দমকল আসলো, আগুন ভিতরে দমকলের লোক ঢুকলো, আগুন ইনভার্টারের থেকে আগুন লাগছে, আগুন নিভালো, দমকল এদিকে গেল। এখন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো কিছু হয়েছে আর কি। মানে দোকান মালিক বলতে যাচ্ছেন? হ্যাঁ, বলছেন তো ওনার ব্যাপার কী ক্ষতি হয়েছে ওটা উনি ভালো মতো বলতে পারবে, আমরা বলতে পারবো না। আমরা দেখলাম যেটা আর কি সেটাই বললাম। মানে আশেপাশের দোকানে তো লেগে যাওয়ার সম্ভাবনা ছিল? আর এরকম সম্ভাবনা তো থাকতেই পারে, বড় আগুন লাগে নাই, অল্পের মধ্যেই চলে গেছে। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো 35তম ভাওয়াইয়া উৎসব। একদিনের ভাওয়াইয়া উৎসবের সূচনা হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় ও পৌরসভার উদ্যোগে। মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াসালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর মূল পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় সেরা 3 জন রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানা গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনারা জানেন যে ভাওয়াইয়া সঙ্গীত প্রাণের গান, মাটির গান, এই কৃষ্টি এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আমাদের এই ধরনের অনুষ্ঠানকে তিনি রেখেছেন এবং এই ধরনের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমাদের। এবং আমি আশা করব যে এই ধরনের তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং তিনি শিল্পীদের ভাতা দিয়ে তাদের সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা তো এর আগে এভাবে কখনো ভাবিনি। এই জন্য আজকের এই প্রতিযোগিতায় সকলকে আহ্বান করছি, এই গানের জনপ্রিয়তা বাড়াতে হবে এবং জলপাইগুড়ি কৃষ্টির শহর, সংস্কৃতির শহর, এখান থেকে এই মঞ্চ থেকে উঠে গিয়ে বাইরে অনেক স্বনামধন্য শিল্পী নাম করেছেন এবং দরিয়া এবং চটকা দুটো বিভাগে আজকের এই প্রতিযোগিতা হবে এবং আমাদের মোটামুটি 18 থেকে 20 জনের মতো আমাদের পার্টিসিপেন্ট করছেন, অংশগ্রহণ করেছে। তারা আজকে সারাদিন করে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকেই হয়ে যাবে এবং প্রথম ও দ্বিতীয় স্তরে দুটো বিভাগে প্রথম এবং দ্বিতীয় যারা হবেন তারা কিন্তু রাজ্য স্তরে গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বেশিরভাগ তো মঞ্চে থাকা মানে প্রচার, আমি সেটাই বলছিলাম যে এই ধরনের কৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সরকার যেভাবে এগিয়ে এসছে, তাই সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে বলবো যে এই ধরনের সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখুন এবং আপনারা আসুন, এইসবে অংশগ্রহণ করুন। আমরা দেখতে পাচ্ছি যে নাটক থেকে শুরু করে বিভিন্ন আজকাল যে নাটক, থিয়েটার, এগুলো তো মানুষের জনসমাগম কম হচ্ছে, এগুলোকে টিকিয়ে রাখবার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ল ভারতের 2টি হাতি। হাতি দুটিকে ফেরানোর চেষ্টায় বিএসএফ ও বন দপ্তর।
জানা গিয়েছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে দুটি হাতি বাংলাদেশে ঢুকে পড়েছে। ভারতীয় দুটি হাতির মধ্যে একটি বড় একটি ছোট হাতি রয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। এই খবর লেখা পর্যন্ত হাতি দুটি বাংলাদেশের তেতুলিয়া করিমগঞ্জ এলাকায় রয়েছে। এলাকাটি ফাঁসি দেওয়ার আশেপাশে বলে সূত্রের খবর। হাতি দুটি যাতে দেশে ফেরানো যায় তার জন্য বিএসএফ বাংলাদেশের সাথে কথা বলছে। এ নিয়ে বন দপ্তরও কাজ করে চলেছে। জানা গিয়েছে আজ খুব ভোরে বাংলাবান্ধা বর্ডারের পাশ দিয়ে হাতি দুটি বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে যায়। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কৌস্তব চৌধুরী জানান, হাতি দুটিকে ফেরানোর চেষ্টা চলছে। আপনারা যার যার স্থানে চলে যান। হাতি দিয়ে চতুর্দিক ঘিরে দেখলে হাতি আপনাদের ক্ষতি করতে পারে এবং ঘাও করতে পারে। এই জন্য আপনারা দেখছেন, আপনারা এখন নির্দিষ্ট গন্তব্যস্থলে এবং নির্দিষ্ট কর্মে চলে যান। আমরা ফায়ার সার্ভিস কর্মী বলতেছি, আপনারা নির্দিষ্ট কর্মে চলে যান। হাতিকে করতে যান। হাতি যেটা সেটা হচ্ছে আমাদের এই বাংলাবান্ধা বর্ডার দিয়ে ঢুকেছে, ঠিক আছে। এবার ঢুকে হাতি এখন যেটা লোকেশন সেটা হচ্ছে তেতুলিয়া, করিমগঞ্জের একটা গ্রাম, করিমগঞ্জ একটা গ্রাম আছে, সেটা তেতুলিয়াতে এখন হাতি আছে অলরেডি। সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ, সিসিএফ নর্দার্ন সার্কেল, ডিএফও বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি, আমরা সকাল থেকে এটা নিয়ে লেগে আছি। বাংলাদেশের কাউন্টার পার্ট যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেখানকার সিসিএফ ওয়াইল্ড লাইফ, ডিএফও ওখানকার এসিএফ, ওনার সাথে কমিউনিকেশন হয়েছে। ওনারা গার্ড করে রেখেছে এখন এলিফেন্টটাকে। এখন আমরা মিটিগেশন ম্যানেজমেন্টটাকে প্ল্যান করছি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের ওখানে এলিফেন্ট ম্যানেজমেন্ট খুব একটা নেই। ওরা গাইডিং করে হাতিকে কী করে সরাতে হয় বা ফান্ডিং করে আনতে হয় সেটা জানে না। সেজন্য ওরা আমাদের কাছে সাপোর্ট চেয়েছে। সিসিএফ ওয়াইল্ড লাইফ অলরেডি ওনার সাথে কথা হয়েছে। আমরা একটা বলেছি, বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি একটা চিঠি পাঠাচ্ছে যে দে আর সিকিং সাপোর্ট ফ্রম ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড রিসার্চার্স অফ ওয়েস্ট বেঙ্গল। চিঠিটা আমাদের হাতে চলে এলেই সিসিএফ ওয়াইল্ড লাইফ এবং নর্দার্ন সার্কেল এবং আমরা অলরেডি টিম রেডি আছে। শুকনা স্কোয়াড আছে, বৈকুণ্ঠপুরের টিম রেডি আছে, জলপাইগুড়ির টিম রেডি আছে। টিম অলরেডি রেডি আছে। হয়ে গেলে এই 20 জন 22 জনের বা 23 জনের একটা টিম লেটার হয়ে গেলে আমরা চলে যাব। আশা করা যাচ্ছে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে আমরা গাইডটা করি ওকে ব্যাক করে নিয়ে চলে আসতে পারবো। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালিম্পং এবং সিকিম সীমান্তের নির্মীয়মান বেইলি ব্রিজ। মঙ্গলবার সকালে কালিম্পং এবং সিকিম সীমান্তের তারখোলায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় সেতুতে কর্মরত 5 জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ধরে সিকিম যাওয়ার পথে তারখোলা থেকে একটি রাস্তা সরাসরি দক্ষিণ সিকিমের দিকে গিয়েছে। সেখানেই তিস্তা নদীর ওপরে একটি সেতু ছিল। গত বছর 4 অক্টোবর তিস্তায় ভয়াবহ হড়পায় সেই সেতুটি ভেঙে যায়। তারপর থেকেই জাতীয় জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনএইচপিসি সেখানে বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। বুধবারই সেতু তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই এদিন সকাল 10:30টা নাগাদ নির্মীয়মান সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনার নাম কি?
मेरा नाम तालिब है। ये तो काम करते समय हो गया, अचानक हो गया। बेली ब्रिज बनाता हूँ 10-10:30। উত্তরবঙ্গ সফরে পশ্চিমবঙ্গের অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট শিলিগুড়ি থেকে শুরু হয়ে এই অভিযান শেষ হবে আলিপুরদুয়ারে। যাত্রাপথে সংগঠনের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করলো মালবাজার থানার পুলিশ আধিকারিকদের সাথে। পুরুষদের অধিকার, আইনের প্যাচে পুরুষদের নির্যাতন, মিথ্যে মামলায় পুরুষদের ফাঁসানো এসব বিষয়ে থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সচেতন করল স্বেচ্ছাসেবী সংগঠনটি। সোমবার সংগঠনের একটি প্রতিনিধি দল দেখা করে মালবাজার থানার আইসি সমীর তামাংয়ের সাথে। নারী নির্যাতনের মামলা যেমন হয় সেইভাবে পুরুষ নির্যাতনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখার আবেদন করে সংগঠনের সদস্যরা। আইসিকে পুরুষ কথা নামক একটি বই উপহার দেওয়া হয়। সংগঠনের সহ সভাপতি রিয়া শর্মা রায়, উত্তরবঙ্গ কোঅর্ডিনেটর সৌম্যদীপ আচার্য জানান, বিভিন্ন সময়ে পুরুষেরা নির্যাতনের শিকার হয়েছে, তাদের হয়ে কেউ কথা বলে না। সেই জন্য আজ মালবাজার থানার আধিকারিকদের এই বিষয়ে সচেতন করা হয়। সেই সাথে পুরুষদের অধিকারের জন্য পৃথক পুরুষ কমিশনের দাবিকে সমর্থন করতে অনুরোধ করা হয়। মালবাজার থানার আইসি সমীর তামাং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন প্রখ্যাত বলিউড অভিনেতা খুব গর্ব করে বলছিলেন, মর্দ কো দর্দ নেই হোতা। এটা আমরা সবাই শুনেছি, মর্দ কো দর্দ নেই হোতা, বা যেটা বাংলায় বলতে গেলে আমাদেরকে খুব ছোট থেকেই, মানে ছেলেদেরকে শিশুকাল থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তুই পুরুষ, তুই একটা বেটা ছেলে, তুই কাঁদছিস, মেয়েদের মতো কাঁদছিস, আঘাত লেগেছে, পড়ে গেছে, কাঁদছিস, হ্যাঁ তুই না একটা ছেলে। বা তাকে যখন সবার সামনে ওই যে ব্যাড টাচ বা গুড টাচ যে জিনিসগুলো আমরা মেয়েদেরকে শেখাই, ছেলেরা যে কত রকমভাবে ব্যাড টাচের শিকার হয়েছে ছোট থেকে, ধরুন আত্মীয় স্বজনের হাতে, স্কুলে টুলে আমি নিজেই দেখেছি, আমাদের সামনেই একটা ছেলেকে জামা টামা খুলে সবার সামনে হাঁটানো হচ্ছে। ভাবুন তো একটা মেয়ের ক্ষেত্রে যদি এটা হতো, কী জিনিসটা হতো। একটা ছেলে বড় হয়, বাল্যকাল থেকে পুরুষ হয়ে ওঠে যখন, তখনও একই জিনিস নিয়ে তাকে চলতে হয়। তার উপর যতই আঘাত আসুক, তার উপর যতই অন্যায় অত্যাচার হোক, সে মুখ খুলতে পারবে না, কারণ সে বেটা ছেলে। যার জন্যই তার জন্য আজ অব্দি হয়নি সেরকম কোনো আইন, তার জন্য আজ অব্দি কোনো হেল্পলাইন নাম্বার হয়নি, কোনো সমাজের কোনো স্তরের কোনো লোক, কোনো এনজিও বা কোনো সরকার, কেন্দ্রীয় বলুন রাজ্য বলুন, কোনো স্তরের সরকার সেইভাবে পুরুষদের সুরক্ষার্থে কোনো আইন বা কোনো রকম পুরুষদের স্বাস্থ্য, মানসিক হোক শারীরিক হোক, সেগুলো নিয়ে কোনোভাবে আজ অব্দি কোনো রকম উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা ঘরে ঘরে দেখি বহু জায়গায় বহু পুরুষ মানুষ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয় এবং তাদের স্বাস্থ্যজনিত কারণে অনেক সমস্যা তারা ফেস করে, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা ওঠে না। এই জায়গাটায় কি পুরুষের একটা অধিকার পাওয়ার জায়গা নেই বলে আপনারা মনে করেন? ঠিক সেই জন্যই আমরা শুধু আইন নয়, পুরুষ মানুষের প্রতি সামাজিক যে একটা দৃষ্টিভঙ্গি, সেইটা মানুষের আজকে অবিলম্বে বদলানোর সময় এসছে। এই বার্তা দিয়েই আমরা আমাদের এই আন্দোলনটাকে শুরু করেছি, আমরা এগিয়ে নিয়ে যাব। অভিযোগ কথা রাখেনি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। আগামী দিনে তাদের ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত এবং আলাদা রাজ্যের দাবি পূরণ না হলে আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। এদিকে কামতাপুরি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ও আলাদা রাজ্যের দাবিতে আগামী ৪ মার্চ জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি পাঠানো হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেওয়া হবে একটি স্মারকলিপি। সেদিন হাজার হাজার কর্মী সমর্থকেরা ডিভিশনাল কমিশনারের দপ্তরে হাজির হবেন বলে জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কামতাপুরীর মাধ্যমে স্কুল বাড়ানো, অটোনোমাস কাউন্সিল গঠন, চিলা রায়ের জন্মদিনে ছুটি ঘোষণা, কোচ কামতাপুরের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে স্মারকলিপির মাধ্যমে। তবে এই দাবিগুলি যদি রাজ্য সরকার পূরণ না করে তাহলে লোকসভা ভোটে নিজেদের প্রার্থী নিজেরাই দাঁড় করাবেন বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। নমস্কার, আমি অমিত রায়, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। আজকে আমরা জলপাইগুড়িতে প্রেস মিট করতে এসেছি মূলত যেই কারণটা হচ্ছে 4 তারিখে 4ই মার্চ আমরা সমগ্র 7টা জেলা মিলে হাজারে হাজারে সংখ্যক লোক নিয়ে এখানে ডিভিশনাল কমিশনের মাধ্যমে
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে একটা স্মারকলিপি তুলে দিতে চাই। দীর্ঘদিনের আমাদের যে দাবিগুলো ছিল কেন্দ্র সরকারের কাছে, যেটা রাজ্য এবং ভাষা, এই দুটো দাবিতে কেন্দ্র সরকারকে আমরা স্মারকলিপি জমা দিতে চাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দিয়ে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার ফলে আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে, তার সাথে সাথে আমাদের স্কুলগুলা রেকগনাইজ করেছে, স্কুলগুলা চালু করে দিয়েছে, এই ভাষায় পঠন পাঠনের সুযোগ করে দিয়েছে এবং দুটো করে মাস্টার নিয়োগ করা হয়েছে। তো এই যে রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই সব করে দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের যে দাবিগুলো ছিল রাজ্য এবং ভাষার দাবিগুলো, সেটা নিয়ে আমরা ডেপুটেশন দিব এবং এরপরেও যদি কোনো রকম সুরা না হয় তাহলে আমাদের যে 7টা জেলায় কর্মী সমর্থকরা আছে সেই কর্মী সমর্থকদের আমরা বিজেপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলবো এবং এটাতে আমি মনে করি যে বিজেপি সরকারের অনেকটাই ক্ষতি হবে, কেন কি এই 7টা জেলায় আমাদের বহু সংখ্যক কর্মী সমর্থক আছে। রাজ্য সরকার একটু হলেও দৃষ্টিপাত আমাদের উপর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকার সময় আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে, ভাষাটাকে চর্চা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, স্কুলগুলা তৈরি করে দেওয়া হয়েছে, তার সাথে তার মধ্যে মাস্টার নিয়োগ করা হয়েছে। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে যেটা বলতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে মেসেজ পাঠাতে চাই যে এই দুটো স্কুল দিয়ে আমাদের এখন পর্যন্ত উন্নতি পড়াশোনা শুরু হয়েছে ঠিকই, কিন্তু 7টা জেলার মধ্যে দুটো স্কুল এনাফ না। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আগামী লোকসভা ভোটের আগে বা 2024 শিক্ষাবর্ষের মধ্যে আমাদের স্কুল সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হোক। এটা হলে পরে যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম আমাদের ডিমান্ড পূরণ করে দেওয়া হয়, আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করব যে রাজ্য সরকারের পক্ষে আমরা হয়তো লোকসভা ভোটের সময় থেকে যেতে পারি। ডিমান্ড যদি পূরণ না হয়, রাজ্য সরকার যদি না করে, সেক্ষেত্রে আপনার শুনুন, রাজ্য সরকার যদি ডিমান্ড আমাদের পূরণ না করে তাহলে আমরা নিজের মতন করে ক্যান্ডিডেট, আপনার প্রতিটা জেলায় আমরা নিজের মতন করে ক্যান্ডিডেট খাড়া করব। রাজ্য সরকার দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সাথে আলোচনা হয়েছে, আমরা ডিমান্ড তার কাছে রেখেছি। আগামী দিনে যদি ডিমান্ডগুলো পূরণ হয়ে যায় নিশ্চয়ই সেই বিষয়ে আগানো যাবে, তার সাথে হাত চলা, একসাথে পথ চলা হবে। 100 দিনের কাজের বকেয়া পাওয়ার আশায় ভিড় বাড়ছে তৃণমূল সহায়তা শিবির কর্মসূচিতে। জেলার প্রতিটি শিবিরেই জব কার্ড, আধার কার্ড ও অন্য নথিপত্র সহ ফর্ম পূরণ করতে সাধারণ মানুষের লাইন দীর্ঘতর হচ্ছে শিবিরগুলিতে। রবিবার, সোমবারের পর মঙ্গলবারও জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের তরফে সহায়তা শিবির আয়োজন করা হয়েছে। দলের নির্দেশ মেনে ওদলাবাড়ি, বাগরাকোট, ডামডিম ও রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত শিবিরগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। এক্ষেত্রে কেন্দ্রের বৈষম্যের কথা তুলে ধরেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক। ওদলাবাড়ি বাজারে আয়োজিত শিবিরের দীর্ঘ লাইনে জব কার্ড হাতে অপেক্ষা করছিলেন দুর্গি ওরাও, বৃদ্ধা আমিনা খাতুন, অশান্তিবালা রায় প্রমুখ। কারো 14 দিনের, কারো 11 দিনের, কারো আবার 20 দিনের পারিশ্রমিক 3 বছর ধরে বকেয়া পড়ে রয়েছে। ক্ষোভের সঙ্গে তারা জানালেন, টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, নুন আনতে পান্তা ফুরোনো সংসারে প্রাপ্য এতগুলো টাকার গুরুত্ব ভুক্তভোগীরাই জানেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা শোনার পর নতুন করে আশা জেগেছে। এবার যাতে কোনো গোলমাল না হয় সেই জন্যই সব তথ্য যাচাইয়ের জন্য শিবিরে এসেছি। ওদলাবাড়িতে বকেয়া মজুরি পাননি এমন জব কার্ড হোল্ডারদের সংখ্যা 2030 জন। প্রত্যেকের অ্যাকাউন্টে যাতে প্রাপ্য টাকা ঢুকে যায় তা খতিয়ে দেখতে ব্যস্ত ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তাছিরুল হক প্রমুখ। ডামডিম বটতলায় আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি সুশীল কুমার প্রসাদ। এছাড়াও রাঙামাটি গ্রাম পঞ্চায়েত ও বাগরাকোটের শিবির দুটোতে যথাক্রমে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অশোকচিক বড়াইক, রাজেশ ছেত্রী প্রমুখ। সহায়তা ক্যাম্প এখানে চলছে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত 100 দিনের বকেয়া প্রাপক যারা ছিলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের বাংলার রাজ্যের সমস্ত মানুষকে 100 দিনের টাকা তিনি ফেরত দেবেন এবং তারই লক্ষ্যে গতকাল থেকে আমাদের এই সহায়তা ক্যাম্প, যাতে ওদলাবাড়ির গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা বেনিফিশিয়ার আছেন প্রায় 1500-র কাছাকাছি, সেই বেনিফিশিয়াররা যাতে
ঠিকঠাক তাদের টাকা পয়সাগুলো পেয়ে যান। 100 দিনের যারা কাজ করেছেন সেই লক্ষ্যেই আজকে ওদলাবাড়ি জিপি ক্যাম্প, এখানে সহায়তা ক্যাম্প করা হয়েছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের ৮০তম ঔরস মোবারক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর সারা রাত ধর্মীয় বিষয়ে আলোচনা চলে। আজকে সারাদিন ধর্মীয় আলোচনা শেষে আনুমানিক ৪টে নাগাদ গদ্দিনশীন হুজুর নুরুল হক সাহেব বিশ্ব শান্তির কামনায় আখেরি মোনাজাত করেন। সকলের জন্য কমিটির পক্ষ থেকে খিচুড়ি তাবারক বিতরণ করা হয়। উত্তরবঙ্গ তথা বাংলাদেশ এবং আসাম রাজ্য থেকে প্রচুর মানুষ এই হুজুর সাহেবের মেলায় উপস্থিত হয়ে থাকেন। মেলাকে কেন্দ্র করে রকমারি খেলনার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। হলদিবাড়ি মাজার কমিটির পক্ষ থেকে সকল পুণ্যার্থী সহ রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করা হয়। হুজুরের মেলা উপলক্ষে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উদ্বোধনের আগেই ভেঙে পড়ল কালিম্পং এবং সিকিম সীমান্তের নির্মীয়মান বেইলি ব্রিজ। উত্তরবঙ্গ সফরে পশ্চিমবঙ্গের অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।